যাবো আমি মিলে। ভিডিও করলে আবার কিছু কইব নাকি? হ্যাঁ, আগে ছিল না আমার সময়। আর তুই লাগে একটা ভিডিও থাক। আমাদের পুরান কেউ তো নাই এখন মনে হয়। ডেভিড স্যারের ছিল আমাকে, ডেভিড স্যার, বাংলা স্যারের। হ্যাঁ, বন্ধ হয় না এই সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল মেম্বারটা সেখানে সমস্ত নলেজ যার কাছে লাগে তাদের কাছ থেকে সমস্ত কমিউনিটি
কথা বলতে পারি? একটু কথা বলতে পারি? আমি এই কলেজের ছাত্র ছিলাম 86। স্যারের সাথে কথা বলি। উন্মুক্ত ক্লাস আছে। আমি এই কলেজের ছাত্র ছিলাম তাই? 86-87 ফাইন। ভাইন সায়েন্সে। প্রিন্সিপাল স্যার। আচ্ছা, আপনি প্রিন্সিপাল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটা প্রিন্সিপালের ফ্রেন্ড। আচ্ছা। তো আমরা রুমে যাবো, বিশালের বাইক না। আমরা বাইরেও যাবো, রুমে যাবো, অসুবিধা নেই, ছবি তুলতে পারবো। আমার কলেজ জীবনের স্মৃতি তো আপনি 86-87 কি বরিশালে কোথায় বাড়ি আপনার? গল্পপুর পারি, ওই যে খ্রিস্টান পাড়ায় চমাতা। ও এখানে বরিশালের ছেলে, তো কোথায় নেই। আমি ঢাকায় গেছি আর কি, ইন্টার পাস করে, ইন্টার পরীক্ষা দিয়ে ঢাকা গেছি। ওখানে যে পরবর্তী আচ্ছা, আমরা তো আমার রুমে যাবো। কোথায় থাকে? ফার্ম গেট মণিপুর পাড়ায়। আমরা ওই বেড়াতে আসছি আপনাদের বেড়াতে আসছি। এখানে বরিশাল বিভাগের আপনার সেই প্রিয় কলেজে বেড়াতে প্রিন্সিপাল আসছি। আমাদের বন্ধু দেখা করতে এসেছি। আচ্ছা, ঢাকা থেকে হ্যাঁ। বেড়াতে আসছি। প্রিন্সিপাল স্যার আমার ভাইয়ের ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। রাজু উত্তরা মডেল কলেজের টিচার আমরা। আচ্ছা, আমাদের সময় হানিফ স্যার ছিলেন। হাজার চার ছিলেন, তো আপনার ওই রকম ছিলেন। এটা মূলত এক একটা নাম বিল্ডিং এর, কিন্তু বিল্ডিং এর অনুযায়ী আমরা এই করতে পারি না। এটা বিজ্ঞান ভবন, ওই পাশে আমাদের শিক্ষক মিলনায়তন। এটা আমার স্যার আসি আমি তাহলে একটু। আচ্ছা, ওই দোতলায় আমাদের ক্লাস হইতো, নিচতলায়। এখন তো অনেক উন্নত হয়ে গেছে, মানে অনেক কিছু তৈরি হয়েছে। তখন ফাঁকা ফাঁকা ছিল। এই দোতলায় আমি ক্লাস করতাম, সায়েন্সের ক্লাস এবং বাংলা বা ইংরেজির ক্লাস। নিচতলায়, দোতলায় আমি সায়েন্সের ক্লাস করতাম। আমাদের বিজ্ঞান ডিপার্টমেন্টের ল্যাবে আমরা ব্যবহারিক ক্লাস করতাম সায়েন্সের। আমি সায়েন্সে আইএসসি পড়েছি এই কলেজ থেকে। আইএসসি পড়ার পরীক্ষা দিয়ে আমি ঢাকা গিয়েছি এবং ঢাকায় পরবর্তী পড়াশোনা করে, চাকরি বাকরি করে, বিয়ে শাদি করে মোটামুটি এখন ঢাকায় আছি। বর্দা জুটওয়ার্সে চাকরি করছি এবং ফার্মগেট মণিপুরি পাড়ায় পরিবার পরিজন নিয়ে থাকছি। এটা কলা ভবন, ওইটা অর্থনীতি বিভাগ। ওখানে আরও অন্যান্য ডিপার্টমেন্ট আছে। এটা সামাজিক বিজ্ঞান ভবন। এই বিল্ডিংয়ে অর্থনীতি বিভাগ আছে, সমাজকর্ম বিভাগ আছে, সমাজকর্ম বিভাগ। উপরে দোতলায়, আমাদের সময় দোতলা পর্যন্ত ছিল, এখন সেটা তিনতলা করা হয়েছে, তিনতলা চারতলা করা হয়েছে। আমাদের পাশে এই কলেজের মাঠ ছিল, বিরাট মাঠ। এখানে আমরা ফুটবল খেলা হতো, যদি আমি খেলাধুলায় বেশি তেমন অংশগ্রহণ করিনি, কিন্তু খেলা দেখেছি। ফুটবল খেলা, ক্রিকেট খেলা হতো বরিশাল জেলার আন্তঃজেলার ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা এই মাঠে হয়েছে। এবং পাড়ার মধ্যেও আমার বড় ভাই প্রয়াত ফিলিপ বিশ্বাস, সে যখন বরিশাল আসতো তার বন্ধুদের সঙ্গে এই মাঠে
সে ফুটবল খেলেছে এবং নাম করা সে ফুটবলার ছিল। এখানে একটা পুকুর, গাছপালা অনেক আগে থেকে গাছপালা হয়েছে। এই মাঠটা হলো গণমাঠ, বরিশালের গণমাঠ। তো এখানে হলো কারা খেলতে আসে, কারা খেলতে যায়, এটা আমরা জানি, আমি জানি না। খুবই মধুর স্মৃতি। আমাকে সব শিক্ষকরা আদর করতো, যেহেতু মোটামুটি ভালো ছাত্র ছিলাম। এসএসসিতে ফার্স্ট ডিভিশন পেয়েছি উদয়ন স্কুল থেকে। উদয়ন স্কুলে আমি 12 বছর ক্লাস ইনফ্যান্ট থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি। সেখানেও মধুর স্মৃতি। সেখানে আমি এসএসসিতে অঙ্কে লেটার সহ ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। তারপর হাতেমনি কলেজে ভর্তি হই আইএসসি। এখানে পরীক্ষা দেওয়ার পরেই আমি প্রথমে চিটাগাং যাই। চিটাগাং থেকে পরে ঢাকা যে আমার পরবর্তী জীবন বিভিন্ন স্ট্রাগলের জীবন বলা যায়। ঢাকাতে করেছি। প্রথম অবস্থায় বিভিন্ন আত্মীয় স্বজনের অনেক সাপোর্ট হেল্প পেয়েছি, থেকেছি আত্মীয় স্বজনের বাসায়। তারপর নটরডেম কলেজে ব্রাদার রডনি তখন ছিল মার্টিন হলের ইনচার্জ, তাকে অ্যাপ্লিকেশন করে তার ওখানে থাকার জন্য আমি অ্যাপ্লাই করি। ওখানে কিছু কাজ করার বিনিময়ে আমি ম্যাথিউজ হাউসে আমাকে ডিউটি দিয়েছিল। তখন ব্রাদার রডনি ছিলেন। ওখানে থাকার পরেই 1997 সালের 16ই ডিসেম্বর আমি শান্ত মাসির বাসা, ওখানে লজিং হিসাবে সন্তোষ তখন ছিল, সন্তোষ নিয়ে গেছিলো আমাকে শান্ত মাসির বাসায়। এবং আগেই তারা বড় মাসি সন্তোষের মা শান্ত মাসির সঙ্গে আলাপ করেছে, বলেছে ছেলে খুবই ভালো পড়াশোনায়। এবং তাই শান্ত মাসির বাসায় 16ই ডিসেম্বর গিয়ে তারা আমাকে রাখার জন্য চেষ্টা করেছে এবং আলাপ আলোচনা করেছি, থেকেছি। তাদের ছেলেকে, বড় ছেলে 6 থেকে 8 পর্যন্ত তাকে আমি পড়িয়েছি এবং তারও আর 2 ছেলে মেয়ে ছিল, তাদেরকেও পড়িয়েছি। ছোট মেয়ে তখন ক্লাস 1-এ পড়তো। আমাকে সবাই তার আপন ভাই বলতো, যেহেতু আমাদের চেহারার সঙ্গে ছোট মেয়ের মিল ছিল, তাই সবাই আমাকে সেই ছোট মেয়ে রিনি ডিক্রুজ, তাকে আমার ভাই বলে সবাই অন্যান্য মাসিরা বলতো। এবং রিনিও খুব আমাকে বড় ভাই হিসাবে দেখতো এবং আমিও তাকে ছোট বোন হিসাবে দেখতাম। রিমি মেজো, দ্বিতীয় মেয়ে এবং মেজো, তাকে পড়িয়েছি। তার সঙ্গেও খুব মধুর সম্পর্ক ছিল। এবং শান্ত মাসি মেশো তখন কাইতেছে চাকরি করতো এবং অনেক ট্যুরে যেত। এবং আমি তখন পরিবারের বড় ছেলে হিসেবে তাদের মোটামুটি ঘরের প্রয়োজনীয় বাহিরের কাজ, বাজার ঘাট করা, ওদের স্কুলে নেওয়া আনা, হলিক্রস স্কুলে রিমি পড়তো, তাদেরকে আনা নেওয়া করেছি এবং বিকালে পড়িয়েছি। এবং আমাকে শান্ত মাসি এবং মেশো খুবই আদর করতো এবং আমার উপর বিশ্বাস করতো এবং নির্ভরশীল ছিল। তাদের খালি ঘর, তারা যখন তাদের দেশের বাড়ি যেত বড়দিনে বা অন্য কোনো কারণে আমাকে খালি ঘরে রেখে যেত, আমি থাকতাম। তাদের ছেলের মতো সব কিছু করেছি। সেখানে 4 বছর থাকার পর এবং সেখানে থাকার পরেই আমি ওই শান্তমাসি একটা কাজ যুগে দেয়, সেটা মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে। সেখানেও আমি বিয়েতে ভর্তি ভর্তি হয়েছিলাম জগন্নাথ কলেজে। তখন বিশ্ববিদ্যালয় হয় নাই, জগন্নাথ কলেজ ছিল। সেখানে ডিগ্রি
আমি আর্টস নিয়ে যেহেতু সায়েন্স নিয়ে আমি আইএসসি করেছি, কিন্তু পরবর্তীতে আমি ঢাকা পলিটেকনিকে ভর্তি হয়েছি, কিন্তু সেই সময় ক্লাস হতে অনেক সময় লেগেছে, প্রক্রিয়া শেষ করতে অনেক সময় লেগেছে, কারণ সে তখন এরশাদের আমল ছিল। 87-88-তে অনেক আন্দোলন হয়েছে, হরতাল হয়েছে, যার জন্য আমি এর মধ্যে ডিগ্রি পাস করেছি, কিন্তু ক্লাস পরে শুরু হয়েছে, কিন্তু পরে আর আমি সেই পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আমি কয়েকটা ক্লাস করেছি, পরে আর কন্টিনিউ করি নাই, কারণ বয়স হয়ে গেছিল, নিজের চাকরি বাকরি বা ইনকাম করতে হবে। এই জন্য সান্তামাসি প্রথমে মেট্রোপলিটন হাসপাতালে তাদেরকে বলে আমাকে ওখানে কাজ করার সুযোগ করে দেয়, এবং ওখানে কাজ করেছি। আর জগন্নাথ হলে বিয়ে আমি করতে যেতাম, সেই ফার্মার থেকে সে সদরঘাটে এই জগন্নাথ কলেজে পড়েছি। তারপরে আমার পরীক্ষা শেষ হলো, আমি মেট্রোপলিটনের সেই কাজটা সেখানে আমি অফিসে কাজ করতাম, রোগী আসলে রোগী ভর্তি করা এবং অন্যান্য অফিসিয়ালি কাজ ডিল করা রোগীদের, এবং অন্যান্য কাজ করেছি প্রায় 6-7 মাস। তারপরে ওটা ছেড়ে দিয়েছি। তারপর আমি তাপুদা আমাকে পুরান ঢাকা নারিন্দায় এক গার্মেন্টসে তার সঙ্গে পরিচয় ছিল কর্তৃপক্ষের সঙ্গে, তাপুদায় আমাকে সেখানে চাকরির ব্যবস্থা করে দেয়। সেখানে আমি সেই রওশন গার্মেন্টস নারিন্দা, আমাদের কবরস্থানের পাশেই অপোজিটে, সেখানে আমি কিছুদিন কাজ করেছি, অফিসিয়ালি কাজ, সেটা এক্সপোর্টেড রিলেটেড কাজ, যেহেতু রওশন গার্মেন্টস এক্সপোর্ট করা হতো গার্মেন্টস। আমি সেখানে ডকুমেন্টেশন, এক্সপোর্ট ডকুমেন্টেশন এবং অন্যান্য অফিসিয়ালি কাজ করেছি, এবং সেখানে যে পরিচালক তার প্রয়োজনীয় তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছি, তার চিঠিপত্র লেখা, টাইপ করা, এইভাবে প্রশাসনিক কিছু কাজ করেছি সেখান থেকে যখন বাংলাদেশের হিট হ্যান্ডিক্রাফটসের ডিরেক্টর মিস্টার জেমস মালাকার তাদের বাসায় মিতামাসি তার মেয়েকে পড়াবার জন্য ঠিক করে দেয়, টিউশন করে শিখে দেয়, গার্মেন্টসে কাজ করার সময়। তারপরে আমি সেখানে একটা লোক প্রয়োজন হয়, অ্যাডভার্টাইজ দিচ্ছে। তারপর যেহেতু আমি ডিরেক্টর মেয়েকে পড়াইছি, সে কিছুটা আমার উপর আমার আচার ব্যবহার, আমার সব কিছু আমার কোয়ালিফিকেশন দেখে এবং আমাকে সেখানে চাকরির ব্যবস্থা সুযোগ করে দিয়েছে। ইন্টারভিউ হয়েছে, মায়া হিট বাংলাদেশের ডিরেক্টর ছিল মায়া, মিসেস প্রয়াত মিসেস মায়া দিদি, সে আমার ইন্টারভিউ নিয়েছে, আমি সিলেক্ট হয়েছি এবং সেই হিট হ্যান্ডিক্রাফটসে আমি কাজ করেছি। তখন ইন্ডিয়া রোড হিট হ্যান্ডিক্রাফটসের অফিস ছিল। তারপর আস্তে আস্তে কিছুদিন পর সেই অফিস মিরপুরে মেইন হেড অফিসে, হিট বাংলাদেশের হেড অফিসে শিফট হয়ে যায়, সেখানেও কাজ করছি। হিট বাংলাদেশে আমি সুদীর্ঘ 17 বছর কাজ করে আমার তৎকালীন যে ডিরেক্টর ছিল সে আমাকে অব্যাহতি দেওয়ার পরে আবার কন্ট্রাক্ট দিল, যেহেতু আমার কিছু বেতন বেড়ে গিয়েছিল, এবং ডিরেক্টর আমাকে ডিপার্টমেন্টে পারচেস করার জন্য কিছু কাজ দেয়। আমি পারচেসটাকে একটু ভয় করি, অনেক টাকা পয়সা, কারণ হিট হ্যান্ডিক্রাফটসে তখন র মেটেরিয়ালস কেনা এবং অন্যান্য অনেক কেনাকাটা অফিসিয়ালি বিভিন্ন, এবং এই হ্যান্ডিক্রাফটসের সেখানে তাঁত ছিল অনেক এবং হ্যান্ডলুম ছিল অনেক, সেখানে চাদর, বেডশিট, বেড কভার ইত্যাদি, ন্যাপকিন, ম্যাটস, এগুলা তাতে বানানো হতো, এবং তার জন্য বিভিন্ন রং এবং সুতা
এবং অন্যান্য ম্যাটেরিয়ালস কেনার প্রয়োজন ছিল, কিন্তু আমি যেহেতু টাকা একটু আমি নরম প্রকৃতির, তাই সেখানে আমি পারচেস কাজটা একটু ভয় পেয়েছিলাম বা আমার পক্ষে সম্ভব হবে না, যেহেতু আমি একটু নরম প্রকৃতির এবং আমার হৃদয়টা একটু কোমল। ডাক্তারকে বলেছি, কিন্তু উনি বলেছে না, উনি যে নির্দেশ দিয়েছে সেটা পালন করতে হবে। পারচেস আস্তে আস্তে কাজ শিখতে হবে, কারণ আগে যে পারচেস অফিসার ছিল, সে অনেক দিন যাবৎ কাজ করেছে, সেও সেই কাজটা করতে চাচ্ছি না বলে ডিরেক্টর জানিয়েছে, এবং ডিরেক্টর আমাকে সেই দায়িত্ব নিতে বলেছে, কিন্তু আমি সেটা করতে অস্বীকার করেছি, যার জন্য ডিরেক্টর আমাকে এবং তৎকালীন হিট বাংলাদেশে রি-ইঞ্জিনিয়ারিং হয়ে কিছু পুরানো স্টাফ যাদের বেতন বেশি হয়েছিল, ভালো হলেও কোনো বদনাম না থাকা সত্ত্বেও অনেকে তারা রিট্রান্স করেছে এবং অনেকে চাকরিচ্যুত করেছে, কিন্তু আমাকে রিট্রান্স করে আবার কন্ট্রাক্ট বেসিসে আমাকে আরেকটা পজিশন দিয়ে ডকুমেন্টেশন অফিসার কাম এক্সপোর্ট অফিসার, ডকুমেন্টেশন কাম ইনভেন্টরি কাম এক্সপোর্ট অফিসারের কিছু কাজ করেছি। এক বছর পূর্ণ হতে 1906 সালের 9 জুলাই আমি জুট ওয়ার্কসে আবার জয়েন করি। সেখানেও লোকের প্রয়োজন ছিল, বিশ্বস্ত সূত্রে জানার পর আমি সেখানে অ্যাপ্লিকেশন করি এবং যথাযথ কর্তৃপক্ষের রিকমেন্ডেশনের মাধ্যমে ইন্টারভিউ হয়েছে। আমাদের তখন ডিরেক্টর ছিলেন আমাদের বকুল স্যারে, সে আমাকে ইন্টারভিউ নিয়েছে এবং সব কিছু দেখে, আমার এক্সপিরিয়েন্স, আমার পড়াশোনা সব কিছু দেখে সে শিপিং সেকশন মানে এক্সপোর্টের কাজ, ওই সেকশনে আমাকে তারা পজিশন দেয় অফিস সহকারী হিসাবে, অফিস বা সেকশন সহকারী হিসাবে আমি সেখানে কাজে শুরু করি। 2006 সালের 9 জুলাই থেকে আমি পর্যাপ্ত করছি সেই শিপিং সেকশনে কাজ শুরু করি। সেই থেকে বিভিন্ন আমার কাজ, আমার পড়াশোনা, আমার রেজাল্ট দেখে কর্তৃপক্ষ আমাকে প্রমোশন দিয়েছে। প্রথমে জুনিয়র অফিসার শিপিং, তারপর আমার প্রতি মাসে ইনক্রিমেন্ট হয়েছে এবং আমি আমার কাজের পরিপ্রেক্ষিতে তৎকালীন ডিরেক্টর মিসেস বার্থাকৃতি পাড়ই আমাকে এবং বার্থাকৃতি পাড়ই এবং তৎকালীন আমাদের ডেপুটি ডিরেক্টর ছিলেন বর্তমান কারিতাস বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার সেবাস্টিয়ান রোজেরো, তারা আমাকে ইনক্রিমেন্ট দিত। প্রতি বছর আমি নর্মাল ইনক্রিমেন্ট পেতাম এবং 2বার আমাকে আমার কাজের মূল্যায়ন করে আমার সার্বিক মূল্যায়নে আমি তাদের ভালো করেছি, যার জন্য আমাকে এক্সট্রা ইনক্রিমেন্ট দিয়েছে 2বার। এবং আমি কাজ করেছি, যদিও এই কাজটা আমার কাছে একটু নতুন ছিল, এই কাজ আমি বাংলাদেশে হিট হ্যান্ডিক্রাফটসে করিনি। তারপরে আমি শিখেছি তৎকালীন যে সেই শিপিং ডিপার্টমেন্টের অফিসাররা ছিল তাদের কাছে, এবং আস্তে আস্তে আমি 2019 সালে আমাকে অফিসার হিসেবে আবার প্রমোশন দেয় এবং সেই থেকে আমি এখনও জুট ওয়ার্কসে শিপিং সেকশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি এবং ভালোভাবে আমি কাজটা করছি। সবাই আমার জন্য প্রার্থনা করবেন যেন আমার দায় দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি, সুস্থ শরীরে থাকতে পারি, যেহেতু আমি ডায়াবেটিসে আক্রান্ত এবং আমার মাইক্রোসফট হয়েছে এবং করোনায় আমি আক্রান্ত হয়েছিলাম 2020 সালের 19 জুলাই থেকে। এবং সবাই আপনারা জানেন, আমার চিকিৎসার জন্য সবাই আমার জন্য প্রার্থনা করেছেন। আমার চিকিৎসার জন্য বিভিন্নভাবে অর্থ, বিভিন্ন পরামর্শ
যে আমাকে সাপোর্ট করেছেন, যার জন্য আমি আমার চিকিৎসা সেখানে হয়েছে। আমি সেই মারাত্মক অবস্থা থেকে আমি বেঁচে এসেছি। আমার ডাক্তাররা পর্যন্ত বলেছিল যে আমার বাঁচার কোনো সম্ভাবনা নেই, যেহেতু আমার বাইপাস করা, ডায়াবেটিস আছে এবং ওখানে যে আমার ডায়রিয়া হয়েছিল, অ্যাকচুয়ালি আমি কমেছিল, আমার অনেক অক্সিজেন দিতে হয়েছে প্রায় 30 লিটার, এবং ডাক্তার বলেছে এত লিটার এর বেশি তো আর দেওয়া যাচ্ছে না। তারপরে ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের প্রার্থনায় আমার অক্সিজেন লেভেল কমতে শুরু করে, আমি আস্তে আস্তে রিকভারি হতে থাকি এবং সুস্থ হয়ে আপনাদের আশীর্বাদে এবং পিতা ঈশ্বরের করুণায় আমি সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরে গিয়েছি। এই জন্য সকলকে এবং পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি।